স্বাগত সবাইকে। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো দশম শ্রেণীর পাঠ্য কবি শঙ্খ ঘোষের লেখা কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি। যারা নতুন ক্লাস 10-এ উঠেছ তাদের জন্য সমস্ত রকম কবিতা গদ্য আস্তে আস্তে আলোচনা করব। এবার আজকে যে বিষয়টি সেটা আমরা চলো আলোচনা করি। প্রথমেই আসি কবি পরিচিতিতে। কবি শঙ্খ ঘোষ ছিলেন অধুনা বাংলাদেশ বরিশালের মানুষ। তার জন্ম 1935 খ্রিস্টাব্দে। তিনি স্কুলের গণ্ডি পাশ করে কলকাতায় চলে যান পড়াশোনার জন্য এবং সেখানে তিনি কলেজ কমপ্লিট করেন। তারপর তিনি ওখানে অধ্যাপনা করেন। বিভিন্ন কলেজে তিনি এমনকি যাদবপুর কলেজেও অধ্যাপনা করেছিলেন। তিনি শুধু আধুনিক বাংলার অন্যতম সাহিত্যিক কবি ছিলেন না, তিনি ছিলেন প্রাবন্ধিক অধ্যাপক। তাকে তার উপাধি তাকে বিবেকের কবি, প্রতিবাদী কবি ইত্যাদি উপাধিতে ভূষিত করা হয়। তার কবিতার মানবিকতা, সামাজিক অবক্ষয়ের চিত্র কিন্তু স্পষ্ট ফুটে ওঠে। তিনি শুধু কবি নন, আমাদের পাশের বাড়ির সাধারণ মানুষের মতো। তিনি শুধু প্রেমের কবিতা বলে কিছু না, সমস্ত রকমের মানুষের আত্মিক সাধারণ মানুষের যে বিষয় তিনি কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরেছিলেন, কারণ তিনি নিজেকেই সাধারণ মানুষ হিসাবে কিন্তু গণ্য করতেন। তিনি নানা রকম পুরস্কার পেয়েছিলেন। যে যে পুরস্কারে তিনি ভূষিত হয়েছিলেন সেগুলি হলো সাহিত্য একাডেমি, জ্ঞানপীঠ, রবীন্দ্র পুরস্কার, সরস্বতী সম্মান এবং পদ্মভূষণ। এই গেল আমাদের কবি শঙ্খ ঘোষ সম্পর্কে সামান্য কিছু তথ্য। তারপর আমরা চলে যাব কবিতার প্রেক্ষাপটে। কবিতার প্রেক্ষাপট সম্পর্কে আমরা আলোচনা প্রথমে করে নিই। এখানে কবিতার প্রেক্ষাপট সম্পর্কে বলা হয়েছে যে যুদ্ধ, দাঙ্গা, রাজনৈতিক অস্থিরতা, সাম্রাজ্যবাদী দ্বারা আক্রান্ত নিপীড়িত সাধারণ মানুষের কথা। এখানে কবিতা কিন্তু নির্দিষ্ট কোনো যুদ্ধের কথা বলা হয়নি, তবে আমরা তো জানি কি কি যুদ্ধ আমাদের আগে অতীতে হয়েছে, সেই সম্পর্কেরই কিছু যে ফলাফল, সেই যুদ্ধের ফলে, সেই ভয়াবহতা ফলের যে ফল, যে মানুষের মধ্যে, সেগুলোর মধ্যে কি কি ফল উপভোগ তারা করেছে এবং সাধারণ মানুষ কিভাবে অত্যাচারিত নিপীড়িত হয়েছে, সেই কথাই কিন্তু কবি শঙ্খ ঘোষ এই কবিতায় তুলে ধরেছেন। এখানে যেগুলো উঠে এসেছে, উদ্বাস্তুর সমস্যা, দেশভাগের যন্ত্রণা এবং ভিটেমাটি হারানোর যে বেদনা। আমরা জানি দেশভাগ আমাদের হয়েছিল, তার ফলে অনেক মানুষ এদেশ থেকে ওদেশ কিন্তু চলে আসতে বাধ্য হয়। সেই সমস্যায়, সেই সমকালীন পরিস্থিতি কিভাবে তাদেরকে অত্যাচারিত করেছে, কিভাবে তারা অত্যাচারিত হয়েছে, তারা বাসস্থানহীন, খাদ্যহীন যে কষ্ট, যে সময় তারা যে পার করেছে, সেই সম্পর্কে কিছু কথা এখানে তুলে ধরা হয়েছে। অস্থির সময় সাধারণ মানুষের উপরে নেমে আসা রাজনৈতিক এবং সামাজিক বিপর্যয়। সাধারণ মানুষ তো সবসময় রাজনৈতিক এবং সামাজিক বিপর্যয়ের দ্বারা কিন্তু ক্ষতিগ্রস্ত, অত্যাচারিত। অস্তিত্বের সঙ্গে সব হারিয়ে যাওয়া সাধারণ মানুষের টিকে থাকার যে লড়াই, মানুষ যে বেঁচে থাকার লড়াই, সেই লড়াইয়ের কথা এখানে বলা হয়েছে। সব মানুষই লড়াই করেছিল যে প্রতিনিয়ত, কেউ টাকা পয়সার জন্য, কেউ খাদ্যর জন্য, কেউ আবার নিজের অস্তিত্ব রক্ষার জন্য। তো এইসব কথা কিন্তু আমরা এই কবিতার মধ্যে পেয়ে থাকি। চলো এরপরে আমরা লাইন বাই লাইন কবিতাটি একটু পড়ে নিই, বুঝে নিই। প্রথমে এসেছে কি, আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। এ হচ্ছে প্রথম 4 লাইন কবিতার। আমাদের ডান পাশে ধস, ধস যেমন প্রায় ধস নামে পাহাড়ি এলাকায়, সেই ধসের কথা বলা হয়েছে এখানে, আক্ষরিক অর্থের কথা বলছি। আর বাঁয়ে হচ্ছে কি গিরিখাত, মাথায় কি বোমারু, আর পায়ে পায়ে প্রতিনিয়ত, পায়ে পায়ে কি হিমানির বাঁধ। কেন বলা হয়েছে এখানে? এই জন্যই বলা হয়েছে যে সাধারণ মানুষ আজ সব দিক থেকে বিপন্ন, সব দিক থেকে বিপদগ্রস্ত, তাই না? চারিদিকেই কিন্তু সাধারণ মানুষের ভয়াবহতা।
চারিদিকেই বিপদ, কোথাও দাঁড়ানোর জায়গা তাদের নেই, তাদের কোথাও পালানোর জায়গা নেই, যেদিকেই পা বাড়াবে সেদিকেই কিন্তু বিপদ। তাই বলা হয়েছে কি, পায়ে পায়ে হিমালয়ের বাঁধ। তাদের পালানোর কোনো পথ নেই, চলার পথ কিন্তু তাদের খুবই দুর্লভ, চারিদিকেই বাধা। তাই আমাদের এই 4টে লাইন, এই কবিতায় প্রথম 4টে লাইনে আমরা এটুকুই বুঝতে পারি। পরের লাইনে চলে যাব। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। আচ্ছা, আমি তো আগের 4টে লাইনে প্রথমেই বললাম কি, আমাদের ডান পাশে ধ্বংস। আচ্ছা, আমরা কে? এটা তো আমি বলিনি। আমরা কে? আমরা মানে হচ্ছে সাম্রাজ্যবাদী দ্বারা নিপীড়িত, অত্যাচারিত সাধারণ মানুষ। সাধারণ মানুষই হচ্ছে আমরা। এখানে আমরা বলতে সাধারণ মানুষের কথা বলা হয়েছে। কবি শঙ্খ ঘোষও নিজেকে কি বলেছেন? সাধারণ মানুষ হিসেবেই নিজেকে গণ্য করেছেন। তো আমরা বলতে সাধারণ মানুষের কথাই বলা হয়েছে, যারা নাকি অত্যাচারিত সাম্রাজ্যবাদী দ্বারা। নেক্সট, পরের লাইনে আমরা কি যাব? আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। আমাদের কোনো পথ নেই, আমাদের ঘর উড়ে গেছে। যুদ্ধ দাঙ্গায় সাধারণ মানুষ আজ কিন্তু গৃহহীন, আশ্রয়হীন। ঘর গেছে উড়ে কথাটা মানে কি, যখন দেশভাগ হয়েছিল, যখন মানুষ এক দেশ থেকে অন্য দেশে চলে আসে, তখন তাদের তো ঘর ছিল না, তারা উদ্বাস্তুর মতো এদিক ওদিক সেদিক করে ঘুরে বেরিয়েছিল। তাহলে তারা আশ্রয়হীন। এই যুদ্ধে ভয়াবহতার ফল কি? তাদের সমস্ত ঘর, তাদের সমস্ত নিরাপত্তা কেড়ে নিয়েছে। ঘর বলতে এখানে সেটাকেই বোঝানো হয়েছে। এটা হচ্ছে জীবনের চরম বাস্তবতা। পরের লাইনে যাব। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। সব কথাটার অর্থ হলো কি? মৃতদেহ। দন্তাস্ব প সব মানে সবকিছু, কিন্তু তার অবশ্য প সব মানে হচ্ছে মৃতদেহ। তা আমাদের শিশুদের সব কোথায় ছড়ানো রয়েছে কাছে দূরে? শিশুদের সব মানে কি? এই যে যুদ্ধ, এই যে দাঙ্গা, এই যে রাজনৈতিক সাম্রাজ্যবাদীদের অত্যাচার, তার ফলে কি হয়েছে? শিশুদেরকেও তারা কিন্তু ছাড়েনি। সেই ফলস্বরূপ শিশুদেরও নষ্ট করা হয়েছে। শিশুদের মানে কি? আমাদের শিশু বলতে আমরা কি বুঝি? আজকের শিশু মানে ভবিষ্যতের প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম। ভবিষ্যতে গিয়ে তারাই তো দেশ গড়বে, নতুন নতুন সৃষ্টি করবে নবনব। তো তারা হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। শিশুদের মৃতদেহ মানে কি? আমাদের ভবিষ্যৎ কিন্তু হচ্ছে সংকট, ভবিষ্যৎ নেই, ভবিষ্যৎ নিঃশেষ করা হয়েছে। তারা শিশুদেরকেও ছাড়েনি, ঘর বাড়ি সাথে সাথে শিশুদেরকেও নষ্ট করা হয়েছে। তাই আমাদের ভবিষ্যৎ এতটাই সংকটজনক যে ধ্বংসলীলায় মত্ত হয়ে শিশুদেরকেও ছাড়া হয়নি। অস্তিত্ব সংকটের কথা। তারপরে লাইন কি? আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। কি বলেছে? শিশুরাও তো, যেহেতু শিশুদের ভবিষ্যৎ, শিশুদেরকেও ছাড়া হচ্ছে না, ভবিষ্যৎ প্রজন্ম শিশুরাও মৃত, তাহলে আমরা কি? আমরাও তো মরে যাব। আমরা কি বেঁচে থাকতে পারবো? আমরাও তো বেঁচে থাকতে পারবো না। চারিদিকে যে মৃত্যু দেখে মনে হচ্ছে সাধারণ মানুষের কোনো অস্তিত্বই থাকবে না। তাই আমরা কি মরে যাব নাকি? এই মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর। এই যে বললাম, আমাদের কোনো পথ নেই, চারিদিক আমাদের বন্ধ, আমাদের যাওয়ার কোনো রাস্তা নেই, আমাদের পথ বন্ধ। তাই আমাদের একটা পথ খোলা আছে। কি? একটাই পথ, সেটা হচ্ছে আয় আরো বেঁধে বেঁধে থাকি। মানে আমরা সবাই সুসংঘবদ্ধভাবে বাঁচি, লড়াই করি। একসাথে থাকলে পরে সেই লড়াই, সেই বাঁচা হবে কিন্তু খুব সহজ, যেটা একা একা কোনোদিনই সম্ভব হবে না। আমরা ছোটবেলায় কিন্তু বলেছি, অনেক গল্পও শুনেছি যে একটা কাঠি খুব সহজে আমরা ভাঙতে পারি, কিন্তু অনেকগুলো কাঠির বান্ডিল আমরা কিন্তু ভাঙতে পারি না, তাই না? আমাদের ভাঙতে অসুবিধা হয়। তো সেই রকম কবি শঙ্খ ঘোষ কি বলেছে? যে চলো আমরা
বেঁধে বেঁধে থাকি, একসঙ্গে লড়াই করি, একসঙ্গে আমরা সুসংঘবদ্ধভাবে বাঁচি। এটাই হবে আমাদের একমাত্র পথ বাঁচার। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। আমাদের কোনো ইতিহাস নেই, আমাদের ইতিহাস থাকতে পারেই না। আমরা কারা? সাধারণ মানুষদের। আমরা সাধারণ মানুষদের কোনো রকম কোনো ইতিহাস কিন্তু থাকে না, কারণ আমাদের সমাজে ক্ষমতাবান মানুষের ক্ষমতা এতটাই, এবং তারা নিজেরা সেই ক্ষমতা এতটাই জাহির করে যে আমাদের কিন্তু কোনো রকম সাধারণ মানুষের কোনো রকম ইতিহাস কিন্তু আমরা ঘাটলে পাবো না। আমরা এত যে ইতিহাস, এত গল্প, এত কিছু পড়ি, সাধারণ মানুষের গল্প কোথাও পাই? সাধারণ মানুষের কীর্তিত্ব কোথাও পেয়েছে পর্যন্ত? পাই না, কারণ সাধারণ মানুষের কোনো ইতিহাস হয় না। ক্ষমতাবান মানুষরা সারা জীবনে তাদেরকে কিন্তু তাদের ওপরের মধ্যে শাসকরা শাসক করে চলে এবং তাদেরকে সব সময় নিচে দমিয়ে রাখে। তাই সাধারণ মানুষের কোনো ইতিহাস নেই। আমরা দেখো একটা উদাহরণ দিই, তাজমহল কে বানিয়েছিল? যদি কোশ্চেন করা হয়, প্রশ্ন ওঠে যে তাজমহল কে বানিয়েছিল, তাহলে আমরা খুব সহজে উত্তর দেবো কি? শাহজাহান, তাই তো? শাহজাহান কি নিজের হাতে বানিয়েছিল? বানায়নি। কিন্তু শাহজাহান নিজে হাতে বানায়নি, তিনি বানিয়েছিলেন নানা রকম মানুষ দ্বারা। আর এই যে তাজমহলের বানানোর পিছনে যে কত মানুষের রক্ত, কত মানুষের যে কষ্ট, কত মানুষের যে মেহনত, কত মানুষের যে কাজ, যে সব কিছু যে জড়িয়ে আছে, সেগুলো কি আমরা কেউ কোনোদিন জানতে পেরেছি বা জেনেছি? পারিনি। কারণ ওই যে বললাম, ক্ষমতাবান মানুষ। এখানে আমরা শাহজাহানই বলবো, কেউ বলবো না যে এখানে শাহজাহানের এইগুলো মিস্ত্রি, এগুলো শ্রমিক, এনারা করেছেন। কোনোদিন আমরা নাম পাবোই না। আর কারা কারা মারা গেছেন, কাদের এত কষ্ট, রক্ত জল করা কষ্ট দিয়ে তারা তৈরি করেছে, কিচ্ছু কিন্তু আমরা জানতে পারিনি, পারবো না। কারণ ক্ষমতাবান দ্বারাই তো আমাদের সাধারণ গরিব মানুষরা দমে থাকে। তাই এটাই হলো তাই যে আমাদের কোনো ইতিহাস থাকতে পারে না। ইতিহাস থাকে কাদের? ক্ষমতাবান মানুষের। তাই আমাদের চোখ মুখ ঢাকা, লজ্জায় হোক, ভয়ে হোক, চোখ মুখ ঢাকা। তাই না? নিজেদের পরিচয় হারিয়ে ফেলে ইঙ্গিত এটা। চোখ মুখ ঢাকা মানে নিজেদের পরিচয় আমরা করতে পারি না। আমরা ভিখারি 12 মাস। আমরা ভিখারি কিসের? ভিখারি কারা হয়? যারা ভিক্ষা করে রাস্তায় রাস্তায়, তাই না? তারাই ভিখারি। তাহলে তারা কি ভিক্ষা করে? পয়সা ভিক্ষা করে। এখানে শুধু পয়সা বা অর্থ না, কিন্তু অর্থের ভিখারি না। এখানে ভিখারি কিসের? এখানে ভিখারি পয়সার, অর্থের, এখানে ভিখারি আশ্রয়ের বা বাসস্থানের, এখানে ভিখারি সম্মানের, এখানে ভিখারি নিরাপত্তার, সমস্ত রকমের ভিখারির কথা বলা হয়েছে এখানে, শুধু অর্থনৈতিক কথা না। তারপরে লাগে দেখছি, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। আমাদের কথা কে বা জানে? আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, তাই না? পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। হয়তো কেন? হয়তো এজন্যে, আর পৃথিবী এখানে উদাসীনতা কাজ করেছে, তাই হচ্ছে হয়তো। সাধারণ মানুষের যেখানে হয়তো কেন হবে না, সাধারণ মানুষ যেখানে নিজের কথা, নিজের আশ্রয়ে, নিজের বাসস্থানে, নিজের খাওয়া দাওয়ার দুবেলা দুমুঠো খাওয়ার কথা যেখানে তাদের কোনো ঠিক নেই, যাদের শিশুদের অস্তিত্ব, ভবিষ্যৎ প্রজন্ম, তাদের কোনো ঠিক নেই, তারা নিজেরাই যেখানে বিপদে বা বিপদ সংকুল অবস্থায় আছে, তারা পৃথিবীর খবর কি করে রাখবে? পৃথিবী কি আছে না গেছে সেগুলো তো তাদের কথার তাদের জানার কথা নয়, বা তারা জানতে যাবে না। তাই উদাসীনতা, তারা জানার চেষ্টাও করবে না। আমরা আমাদের কথা কে বা জানে? ঠিকই তো, আমাদের কথা কে জানে? আমাদের কথা আমরা দৌড়ে দৌড়ে ফিরছি। তাই যারা ভুক্তভোগী, এই নানা রকম যুদ্ধ দাঙ্গার ভুক্তভোগী যারা, তাদের কাছে কিন্তু পৃথিবীটা হয়ে গেছে কি? মৃতপথ। তারা দৌড়ে দৌড়ে ফেরে। তারা দৌড়ে দৌড়ে কি কারণে ফেরে? তারা দৌড়ে দৌড়ে এই জন্য ফেরে, কেউ তাদের খোঁজ রাখে না। তাদের খোঁজ কেউ রাখে না, তাই তাদের কোনো দায় নেই পৃথিবীর খোঁজ রাখার।
আর তারা দৌড়ে দৌড়ে এই জন্যই ফেরে, কারণ তাদের একটু আশ্রয়ের খোঁজে তারা ফেরে, তারা ফিরে সম্মানের খোঁজে, তারা ফিরে নিরাপত্তার খোঁজে। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি, আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। কোথাও কিছু নেই, কিন্তু কবি শঙ্খ ঘোষ তবুও কিন্তু কি আশাবাদী কবি। তিনি আশা রেখেছেন যে কোথাও কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে, তবুও তার আশা কিন্তু শেষ হয়নি। কিছু মানুষ আছে যারা কিন্তু এখনো কি বিশ্বাসী। কিসে বিশ্বাসী? যাতে তারা আরো সুন্দরভাবে জীবন কাটাতে পারে, সেইটাতে বিশ্বাসী। তাই যারা এইসব মানুষ কিছু তো পৃথিবীতে আছে, তাদেরকে নিয়েই চলো আমরা আর কি করি, আরো বেঁধে বেঁধে থাকি, আরো সুসংঘবদ্ধভাবে একসাথে মিলে মিশে চলো আমরা বাঁচি। এই হচ্ছে আমাদের কবিতা। কবি শঙ্খ ঘোষ চিরকালীনই আশাবাদী। আশা করি কবিতাটি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা, কবিতার মূল মন্ত্র কি হলো তাহলে? আমরা কি দেখলাম? ঐক্য, তাই না? একসাথে থাকা, ঐক্যবদ্ধতা। ঐক্যবদ্ধতাই হলো আমাদের এই কবিতাটির মূল মন্ত্র। চলো পরের পেজ আমরা যাচ্ছি, যে কবিতার মূল উপজীব্য বিষয়। উপজীব্য বিষয়গুলি কি কি? বিপন্ন মানবতা, যুদ্ধ দাঙ্গায় সাধারণ মানুষের জীবন ও ভবিষ্যৎ ধ্বংসের মুখে, তাই না? বিপন্ন মানবতা, শিকড়হীনতা, ঘর বাড়ি ও ইতিহাস হারিয়ে মানুষ আর নিজেদের দেশে পরবাসী। সত্যি তো তাই, নিজেদের দেশ থাকতেও তারা কিন্তু উদ্বাস্তুর মতো ঘুরে ফিরে বেড়ায় পরবাসীর মতো। পরবাসী মানে কি? প্রবাসী। ঐক্যের শক্তি, সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে বেঁধে বেঁধে থাকাই হলো বাঁচার রাস্তা, ঐক্যবদ্ধতা। এটাই হলো মূল মন্ত্র। যাই আমরা পরে দেখবো কি অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন 1 নম্বরের আমরা জাস্ট উদাহরণ হিসেবে দিয়েছি, একটু দেখে নাও। কোশ্চেন উত্তর আমরা এবার চলে আসি। দেখো, আয় আরো বেঁধে বেঁধে থেকে কবিতাটি কার লেখা? পড়লাম শঙ্খ ঘোষ অবভিয়াসলি। তারপর পরের কোশ্চেনে যাই, আমাদের ডান পাশে কি রয়েছে? ডান পাশে রয়েছে কি, সরি ডান পাশে কি রয়েছে? ধস, তাই না? মাথার উপরে কি? বোমারু। আমাদের ঘরে কি হয়েছে? আমাদের ঘর গেছে উড়ে। কোথায় গেছে ঘর? উড়ে গেছে। হিমানির বাঁধ কোথায়? পায়ে পায়ে, তাই না? পায়ে পায়ে আমাদের প্রতি পদক্ষেপে, পায়ে পায়ে বলতে প্রতি পদক্ষেপে হিমানির বাঁধ। পরের স্লাইডে যাব। পরের কোশ্চেন, সংক্ষিপ্ত ব্যাখ্যা ধর্মী প্রশ্ন 3 নম্বরের। একটু হালকা করে আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, তাৎপর্য কি? আমরা যদিও কবিতাটির মধ্যে আমরা এই লাইনের ব্যাখ্যা নিয়েছি, তবুও একটুখানি, যুদ্ধের ভয়াবহতা ও অমানবিকতা, ভবিষ্যৎ প্রজন্মের বিনাশ, হত্যা লীলার বিভৎস রূপ এখানে প্রকাশ পেয়েছে। অর্থাৎ কি বললাম? শিশু মানেই ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের সংকট এবং তাদের বিনাশের কথা এখানে বোঝানো হয়েছে শিশুদের সব বলতে। নেক্সট হচ্ছে প্রশ্ন, আমাদের ইতিহাস নেই কেন বলা হয়েছে? খুব ভালোভাবে আমরা এই প্রশ্নের উত্তরটা কিছুক্ষণ আগে আমরা লাইন বাই লাইন বুঝে নিলাম, তাই না? আমাদের ইতিহাস নেই কারণ ইতিহাস বিজয়ীদের কথা বলে। কাদের কথা বলে? বিজয়ীদের কথা, ক্ষমতাবান মানুষদের কথা। খেটে খাওয়া সাধারণ মানুষের কথা ইতিহাসে স্থান পায় না, কখনোই পায় না। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, রাজমিস্ত্রি, শ্রমিক, কৃষক, এদের কোনো কথা কিন্তু আমাদের ইতিহাসে পাবে না, পাবো না, কোনোদিন পাইনি। তাই আমরা শুধুমাত্র বিজয়ীদের কথা পাবো, ইতিহাস বিজয়ীদের কথা, ক্ষমতাবান মানুষের কথা, খেটে খাওয়া মানুষের কথা পায় না। তাই আমাদের কোনো ইতিহাস নেই। নেক্সট, আমরা ভিখারি 12 মাস। কি বোঝানো হয়েছে ভিখারি বলতে? বাস্তুহারা ও সহায় সম্বলহীন মানুষরা সারা বছরই
অন্যের দরজায় অন্যের দয়ায় বেঁচে থাকে, তাই না? যাদের কোনো রকম বাস্তু নাই, যাদের কোনো রকম সহায় সম্বল নাই, যাদের কোনো আশ্রয় নাই, যাদের কোনো খাবার নাই, যাদের কোনো বাসস্থান নাই, যাদের কোনো নিরাপত্তা নাই, তারা তো সারা জীবনই ভিখারি। অর্থ তো পরের কথা, তাই তারা অর্থ বা নিরাপত্তা বা সম্মান এগুলোর জন্যেই কি করে? ভিক্ষা করে বেড়ায়, দৌড়ে দৌড়ে ফেরে। এবার আসবো আমরা রচনাধর্মী প্রশ্ন 5 নম্বরে। দেখো 5 নম্বরের প্রশ্ন কিন্তু আলোচনা করতে গেলে অনেকটা সময় লাগবে। আমরা কবিতাটা যদি খুব ভালোভাবে, খুব ভালো মতো লাইন বাই লাইন খুব সুন্দর করে যদি আমরা বুঝতে পারি, এবং থেকে বড় কোশ্চেনে আসলে পরে কিন্তু খুব ভালোভাবেই বড় করে আমরা ব্যাখ্যা করতে পারবো। তাহলে আমরা এখানে কবিতার নামকরণের সার্থকতা বিচার করো সম্পর্কে এই একটা কোশ্চেন আছে, যে কবিতার নামকরণের সার্থকতা। দেখো নামকরণ কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। একটা কবিতা বা গল্প যাই হোক না কেন, তার নামকরণটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। ভূমিকা: শঙ্খ ঘোষের সমাজ চেতনা ও কবিতার প্রেক্ষাপট, প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে বিপর্যস্ত সময়, চারপাশের মৃত্যু, ধ্বংস ও ইতিহাসহীনতার বর্ণনা, তাই না? যেটাগুলো আমরা আগে দেখলাম। বাঁচার আকুতি: সব কিছু হারানোর পর মানুষের যে অসহায়তা, যে দৌড়ে দৌড়ে ফেরা, যে ভিখারির মতো, সেই অসহায়তার কথা বলা হয়েছে বাঁচার আকুতি, বাঁচার যে ইচ্ছা, আকুতি, যে মনের চেষ্টা। উপসংহারে কি? ধ্বংসের মুখে দাঁড়িয়ে কবি বেঁধে বেঁধে ঐক্যবদ্ধ থাকার মন্ত্র দিয়েছেন। তাহলে কি আমরা প্রথমে দেখলাম নামকরণের সার্থকতা বিচারের জন্য ভূমিকা, শঙ্খ ঘোষ সমাজ চেতনা, কবিতার প্রেক্ষাপট। কবিতার প্রেক্ষাপট আমরা দেখেছি যুদ্ধ, দাঙ্গা, নির্দিষ্ট কোনো যুদ্ধ না হলেও যুদ্ধ আছে, দাঙ্গা আছে, রাজনৈতিক কিছু দাঙ্গা, তার সাথে সাম্রাজ্যবাদীদের অত্যাচার সাধারণ মানুষদের প্রতি, এগুলো হচ্ছে কিন্তু আমাদের কবিতার প্রেক্ষাপট এবং সমাজ চেতনা রয়েছে। তারপর আমরা কি দেখব সে সম্পর্কে খুব ভালোভাবে আমরা আলোচনা করেছি প্রথমে। তারপর হচ্ছে বিপর্যস্ত সময়। বিপর্যস্ত সময় কি? যেমন চারপাশে মৃত্যু, শিশুদের, সাধারণ মানুষদের উপর অত্যাচারের ফলে যে মৃত্যু, শিশুর ভবিষ্যৎ প্রজন্মের যে কথা বলা হয়েছে, যে ভবিষ্যৎ প্রজন্ম আছে কিসে? মৃত্যুতে, অর্থাৎ শেষ হয়ে গেছে, তাদের কোনো অস্তিত্ব নেই, সেটার কথা আমরা দেখেছি। তার সাথে দেখেছি ইতিহাসহীনতার বর্ণনা, ধ্বংস। দেখো যুদ্ধ তো সবসময় ধ্বংস নিয়ে আসে, ভালো কিছু তো আনে না, ধ্বংস লীলায় মত্ত হয় যুদ্ধ। যুদ্ধ কখনোই আমরা যুদ্ধের ফলে ভালো কিছু পাই না, তাই না? আর ইতিহাসহীনতার কথা বারবার করেই 2-3 বার বললাম, ইতিহাসহীনতা, ইতিহাস তো সাধারণ মানুষের কোনোদিনই থাকে না। তারপর হচ্ছে বাঁচার আকুতি, সবকিছু হারানোর পর মানুষ কোথায় ভিখারি হয়ে ফেরে? ভিখারি হয়ে যে 12 মাস বলেছি আমরা, ভিখারি 12 মাস। আর কি করে? দৌড়ে দৌড়ে ফেরে। কিসের জন্য? সম্মানের জন্য। কিসের জন্য? বাসস্থানের জন্য, নিরাপত্তার জন্য, তাই না? আর উপসংহার: ধ্বংসের মুখে দাঁড়িয়ে আমাদের শেষ কি? আমাদের একটাই উপায়, একটাই রাস্তা, সেটা হচ্ছে ঐক্যবদ্ধতা। একসাথে আয় আরো বেঁধে বেঁধে থাকি, তাই না? তো সেইটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। তাই কবিতাটির নাম আয় আরো বেঁধে বেঁধে থাকি কিন্তু সার্থকতা পেয়েছে বলা যায়। এতগুলো জিনিস আলোচনা করার পর কিন্তু আমরা এটা শেষ পর্যায়ে আসতেই পারি যে আমাদের কবিতার নাম সার্থক হয়েছে। তো এই গেল আমাদের কি? আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটির আলোচনা, কবি সম্পর্কে কিছু হালকা তথ্য, কবিতাটির প্রেক্ষাপট এবং শর্ট কোশ্চেন আর ব্রড কোশ্চেন নিয়ে অল্প কিছু 2-1টা আলোচনা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, তোমাদের ভালো লেগেছে আশা করি। তাহলে শেষে আমরা কি বুঝলাম? যে মানুষের ধর্মই হলো একে অপরের পাশে দাঁড়ানো, আর মানুষের শক্তি মানুষের মধ্যেই রয়েছে, তাই না? তাই আমাদের এই কবিতা থেকে আমরা কি শিখতে পারি? যে বিপদে আপদে মানুষ কিন্তু মানুষের পাশে দাঁড়ানো উচিত, দাঁড়ানো দরকার, এবং
বিপদ আসলে পরে কোনো মানুষকে একা না করে, একা না লড়ে বেঁধে বেঁধে থাকি, আরও বেঁধে বেঁধে থাকি ঐক্যবদ্ধতা, তাই না? চলো আজকে আমরা এইটুকুই আলোচনা করলাম। আজকে কবিতাটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পরবর্তী একটা আলোচনার জন্য অপেক্ষা করবে। আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকো। থ্যাংক ইউ।